শ্রীমন্তী মনে মনে ভাবছিল, এই মেয়েটা নিজের মুখটা বন্ধ রাখতে জানেই না, যত সব আজে বাজে কথা এখানে বলতে শুরু করেছে। যদিও আমি নির্দোষ, কিন্তু তাও অয়ন যদি আমাকে ভুল বোঝে তাহলে কি হবে? এসব শয়তানি চালচালা কবে যে দিশা বন্ধ করবে কে জানে। ও গড, আবার না নতুন কোনো ঝামেলা শুরু হয়ে যায়। যতই সেই মুহূর্তে শ্রীমন্তী নিজেকে শান্ত রাখার চেষ্টা করুক, ওর চোখের অস্থির দৃষ্টি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে ওর মনের ভেতর ঝড় চলছে। এদিকে অয়নকে এই বিষয়টা নিয়ে বেশ ইন্টারেস্টেড দেখালো। ও বেশ কনফিউশন নিয়ে দিশাকে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছো তুমি? একটু পরিষ্কার করে বলো তো। এইবার শ্রীমন্তী নার্ভাস হয়ে গেল, ওর চোখে ভয় স্পষ্ট হয়ে উঠল। অয়নের প্রশ্ন শুনে দিশা অবশ্য খুবই খুশি হলো। ও আসলে এটার অপেক্ষাতেই ছিল। অয়নদা, তুমি যখন দিনরাত এক করে পরিশ্রম করছিলে শুধুমাত্র শ্রীমন্তীদিকে সুখী রাখার জন্য, তখন তোমার বউ 5 স্টার হোটেলে অন্য কারোর সাথে মস্তি করতে বিজি ছিল। আমি তো শুনলাম গতকাল বিজনেস মিটিং এর আগে শ্রীমন্তী আবির দেব বর্মনের সাথে প্রায় 2-3 ঘন্টা তার অফিসের পার্সোনাল কেবিনে ছিল। আশা করি তুমি বুঝতে পারছো যে ওই সময়টা তোমার বউ আবির রায়ের সাথে ঠিক কি করছিল। কথাগুলো দিশা এমনভাবে বলছিল যেন ও অয়নকে কনভিন্স করানোর চেষ্টায় ছিল যে শ্রীমন্তী আর আবির দেব বর্মনের মধ্যে কিছু একটা চলছে। আসলে দিশা অয়নের চোখে সন্দেহ দেখতে চাইছিল, কিন্তু এরপর অয়ন যেটা বলল সেটা শুনে ও নিজেও অবাক হয়ে গেল। সে দিশাকে প্রশ্ন করল, তো কি হয়েছে তাতে? দিশা কি অয়নকে বোকা পেয়েছে? শ্রীমন্তী আর আবির দেব বর্মনের মাঝে কি কথা হয়েছে সেটা অয়নের থেকে বেশি আর কেই বা জানে। প্রেস কনফারেন্সের আগে আবির দেব বর্মন আর শ্রীমন্তীর দেখাই হয়নি, তা অয়ন জানত। আর প্রেস কনফারেন্স যখন চলছিল তখন অয়ন নিজেই ব্লুটুথে কানেক্টেড ছিল। ওখানে বলা প্রতিটা কথা অয়ন পরিষ্কার শুনতে পাচ্ছিল। কিন্তু এ সম্পর্কে দিশা বা সৌর্য তো দূরের কথা, শ্রীমন্তীও কিছু জানত না। তাই অয়নের জবাব শুনে দিশা বলে উঠল, অয়নদা, তোমার মাথা ঠিক আছে তো? আবির দেব বর্মন কে সে সম্পর্কে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সে বিরাট বড় বিজনেসম্যান, হ্যান্ডসাম, দারুণ বড় লোক। আর শ্রীমন্তীদিও তো কম সুন্দরী নয়। তা তোমার কি মনে হয় দুজনে একসাথে এক রুমে থেকে শুধু বসে বসে দুজনের মুখ দেখে গেছে, নাকি সিনেমা নিয়ে গল্প গাছা করেছে? এসব কথা শুনে অয়ন আর হাসি কন্ট্রোল করতে পারল না। আবির দেব বর্মন হ্যান্ডসাম আর বড় লোক, যে ওর কাজটা এক বলাতেই করে দিল, তার নাম শুনিয়ে দিশা ওকে ভয়ে ইনসিকিউর ফিল করাতে চাইছে। অয়নেরও ইচ্ছা হলো দিশার সৌর্যর সাথে একটু ফাজলামি করার। ও দিশার কথার জবাবে বলল, হ্যাঁ, শ্রীমন্তী আমাকে বলছিল যে ওরা দুজন কি একটা সিনেমা নিয়ে ডিসকাশন করছিল। অয়নের জবাব শুনে শ্রীমন্তীও খিলখিলিয়ে হেসে উঠল। ও বুঝে গেল যে এতক্ষণ ধরে অয়ন শুধুমাত্র নাটক করে যাচ্ছিল দিশাকে রাগানোর জন্য। প্রথম দিকে শ্রীমন্তী টেনশনে থাকলেও অয়নের নিজের বউয়ের ওপর পূর্ণ বিশ্বাস ছিল। এবার বিরক্ত হয়ে দিশা বলে উঠল, তোমার মাথায় কি ঢুকছে না যে শ্রীমন্তীদি তোমাকে ঠকিয়েছে, তোমার পেছনে অন্য ছেলের সাথে রিলেশন রাখছে? এ কথায় ভাবলেশহীনভাবে অয়ন জবাব দিল, না তো, এসবে আমার কোনো প্রবলেম নেই। অয়নের কথা শুনে দিশা চুপ করে গেল। এতক্ষণ দিশা আর অয়নের কথাবার্তা মন দিয়ে শুনছিল সৌর্য। এইবার ও বলে উঠল, তোমার প্রবলেম হলেও তুমি আর কি বা করতে পারবে? তুমি তো নিজেই একটা ইউজলেস বেকার ঘর জামাই। তুমি আসলে শ্রীমন্তীর হাজব্যান্ড কম, ওর পোশাক কুকুর বেশি। শ্রীমন্তীর কাছে তো তুমি একটা পারফেক্ট প্যাকেজ, যে একদিকে ওর ড্রাইভার, অন্যদিকে রাঁধুনি, আবার ওর বাড়ির চাকরও। আর এসব করে কিছু সময় বেঁচে গেলে তখন তুমি ওর পার্ট টাইম স্বামী। এই বলে সৌর্য এমনভাবে ওকে দেখছিল যেন অয়ন কোনো নর্দমার কীট। এমনিতে অয়ন শ্রীমন্তীর ফ্যামিলি মেম্বারদের টিপ্পনির জবাবে কোনো কথা বলতো না, তবে শ্রীমন্তী যাদের যাদের অপছন্দ করত অয়ন তাদের ছেড়ে কথা বলল না। সে সৌর্যকে বলল, সৌর্য, আমি শুনেছিলাম গতকাল কে বা কারা তোমাকে নাকি বেধড়ক মেরেছে, তা তুমি এখন ঠিক আছো তো ভায়া? অয়নের কথাটা সৌর্যর কাটা ঘায়ে নুনের ছিটের মতো কাজ করলো। গতকালের মতো অপমান সৌর্যকে কোনোদিন ভোগ করতে হয়নি, কিন্তু ও বিরক্ত হয়ে অয়নকে বলল, বেধড়ক মার দিয়েছে, তা নিয়ে তোমার কিসের মাথা ব্যথা? তুমি আগে নিজের বউকে কন্ট্রোল করো, ও বাইরে যে নোংরামি করে বেড়াচ্ছে সেটা সামলাও আগে। সৌর্যর এসব কথায় অয়নের কিচ্ছু গেল এলো না। ও সৌর্যকে ঘুরিয়ে প্রশ্ন করল, আমি তো শ্রীমন্তীর খেয়াল রাখবই, কিন্তু তুমিও নিজের খেয়াল রেখো। শুনলাম বেশ ভালোই মার খেয়েছো তুমি। অয়নের কথা শুনে সৌর্যর মুখ কালো হয়ে গেল। খানিকক্ষণ ওদের দুজনের মাঝে বাকযুদ্ধ চলার পর সৌর্য বলল, শ্রীমন্তীর অন্য একজনের সাথে অ্যাফেয়ার আছে শুনেও তোমার কিছু যায় আসে না? ছোট থেকে আজ পর্যন্ত শ্রীমন্তী সৌর্যকে এতটা অসহায় হতে দেখেনি যতটা আজ দেখছিল। ওর মুখে পরাজয়ের গ্লানি লেগেছিল। আর অয়নকে যেন চিনতে পারছিল না শ্রীমন্তী। আগের অয়ন আর এই অয়নের মাঝে কত তফাৎ। যে আগে সৌর্যদের সামনে মাথা নিচু করে থাকতো, আজ তার তীক্ষ্ণ জবাবে সৌর্যর নিজেরই কথা বন্ধ হয়ে গিয়েছিল। শ্রীমন্তী এত আশ্চর্য এর আগে কখনো হয়নি। এদিকে সৌর্যর এক কথা বারবার শুনে খানিকটা বোর হয়ে অয়ন বলল, সৌর্য, আমার বউ আমাকে চিট করেছে আর তুমি ভরা বাজারে মার খেয়েছো। এই দুটো ব্যাপারের মাঝে কি সম্পর্ক আছে বলো তো? এক মিনিট, গতকাল মার খেয়ে তোমার মাথায় কোনো চোট লেগেছে নাকি? এবার সৌর্য রাগে যেন পাগল হয়ে গেল। ও মেজাজ হারিয়ে চেঁচিয়ে উঠল, অয়ন, তুমি চুপ করবে? এদিকে অয়নকে দেখে শ্রীমন্তী মনে মনে বলল,
অয়নের যে এরকম একটা ইন্টারেস্টিং দিক আছে সেটা ও আমাকে আগে কেন দেখায়নি। এখন তো কাল রাতে যা হয়েছে তাই নিয়েও আমার আর এম্বারেসমেন্ট ফিল হচ্ছে না। গত রাতের কথা ভাবতেই শ্রীমন্তীর মুখ লাল হয়ে উঠল, আর ওর ঠোঁটে খেলে গেল লাজুক হাসি। এবার যখন অয়নের সাথে কথায় পেরে উঠল না সূর্য, তখন ও শ্রীমন্তীকে টার্গেট করার প্ল্যান করলো। ওর আরও রাগ হলো। শ্রীমন্তীর ঠোঁটে হাসি দেখে সূর্য ঘৃণা ভরে বলল, তোরা তো হাসি কিসের? ক্যারেক্টারলেস হয়েও এই মেয়ের কথার হাবভাব দেখো। মল্লিক পরিবারের মুখে চুনকালি মাখিয়েছিস তুই শ্রীমন্তী। এবার বিষয়টা অন্যদিকে এগোচ্ছিল। এতক্ষণ শ্রীমন্তী ওদের কথা হেসে উড়িয়ে দিলেও সূর্যর এই নোংরা ইঙ্গিতে ওর খুব রাগ হলো। ও কিছু একটা বলতে যেতেই অয়ন গম্ভীর গলায় বলে উঠল, শ্রীমন্তীর ব্যাপারে আমি আর একটা কথাও শুনবো না। এরপর থেকে আমার ওয়াইফের নামে আর একটা শব্দও যেন কেউ না বলে। অয়নের অ্যাটিটিউড দেখে সূর্য ঘাবড়ে গেল। আর তখনই ওর মনে পড়ল ওর বাবা বলতেন, ভয় পেলে কখনোই সেটা মুখে প্রকাশ করবে না। বাবার কথা থেকে ইন্সপায়ার হয়ে সূর্য কড়া ভাষায় বলল, আমি ওর দাদা হই, ওকে শাসন করার পুরো রাইট আছে আমার। তুমি কি আমাদের মাঝে কথা বলার? মল্লিক পরিবারের কারোর ব্যাপারে ইন্টারফেয়ার করার যোগ্যতাই নেই তোমার। ঠিক সেই মুহূর্তেই অয়ন সূর্যর গালে সপাটে একটা চড় মেরে বলল, তুমি ঠিক বলেছ, আমার কোনো যোগ্যতাই নেই, বাট সরি, তোমাকে তোমার যোগ্যতাটা মনে করিয়ে দেওয়া অনেক বেশি জরুরি ছিল। এসব শুনে শ্রীমন্তীও অয়নকে কিছু বলল না, আর দিশাও পরিস্থিতি বুঝে চুপ করে গেল। ওরা তিনজনেই অয়নের এমন অ্যাটিটিউড প্রথমবার দেখছিল। অয়ন পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল, ওকে যে যা খুশি বলুক, কিন্তু ওর স্ত্রীর দিকে কেউ আঙুল তুললে তাকে ছেড়ে কথা বলবে না অয়ন। অয়নের থাপড় খেয়ে সূর্য খুব হিউমিলিয়েটেড ফিল করলো। ভয় পেয়ে গেলেও বরাবরের মতোই তেজ দেখিয়ে ও বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি কে। আমি মল্লিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী। দাদু যদি জানতে পারেন যে তুমি আমার সাথে এমন করেছো, তাহলে তিনি কখনোই তোমাকে ক্ষমা করবেন না। এই কথায় অয়ন সূর্যর মুখের ওপর বলে উঠল, তুমি কি মনে করো সুবীর মল্লিককে আমি ভয় পাই? অয়নের কথায় সূর্য আর দিশার সাথে সাথে শ্রীমন্তীও অবাক হয়ে ওকে দেখতে লাগলো। মল্লিক ইন্ডাস্ট্রিজের সামনে দাঁড়িয়ে অয়ন এসব কথা বলার সাহস পাচ্ছিল কি করে? আশেপাশে মল্লিক পরিবারের অনেকে ছিল। মল্লিক ইন্ডাস্ট্রিজে দাঁড়িয়ে কেউ সুবীর মল্লিককে রেসপেক্ট দিয়ে কথা না বললে তার পরিবারের লোকেদের রাগ হওয়াটাই স্বাভাবিক। অসভ্য ইতর, এই ছেলেটা নিজের বিপদ নিজেই ডেকে আনছে। আমার তো মনে হয় একে শ্রীমন্তীকে মল্লিক পরিবার থেকেই আলাদা করে দেওয়া উচিত। একে একে সবাই অয়নের কথায় রিয়াক্ট করতে শুরু করেছিল। তাদের কাছে সুবীর মল্লিক ভগবানের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। নিজেদের ফ্যামিলির হেড সুবীর মল্লিকের বিরুদ্ধে কোনো কথা তারা কেউই মেনে নিতে চাইছিল না। এবার শ্রীমন্তীও চিন্তায় পড়ে গেল। অয়ন একটু বাড়াবাড়ি করে ফেলেছে, জানি না এর পরিণাম কি হবে। শ্রীমন্তী মনে মনে বলছিল। অয়নের অবশ্য এসবে কিছু গেল এলো না। সকলে অয়নকে এড়িয়ে চলার চেষ্টা করলেও ভেতরে ভেতরে রাগে এমন ফুঁসছিল যেন পারলে এখনই ওকে জ্যান্ত চিবিয়ে খাবে। অয়নের চোখে এই লোকগুলোর কোনো গুরুত্বই ছিল না, কারণ ও জানতো এরা গরিবদের ছোট করে আর বড় লোকদের তেল মেরে বেড়ায়। এদের পাত্তা না দিয়ে অয়ন শ্রীমন্তীর দিকে তাকিয়ে নরমভাবে হেসে শান্ত গলায় বলল, চলো শ্রীমন্তী, আমরা বাড়ি চলে যাই। শ্রীমন্তীও চিন্তায় পড়ে গেল। ওর হাত থেকে যেহেতু প্রজেক্টটাও কেড়ে নেওয়া হয়েছে, তাই ওর অফিসে থাকার কোনো দরকার ছিল না। তাই নিজের মুড খারাপ না করে ও বাড়ি যাওয়ারই ডিসিশন নিল। অয়নের কথায় সম্মতি জানিয়ে শ্রীমন্তী অয়নের সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেল। ওরা চলে যেতে ওখানে উপস্থিত সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর কপালের ঘাম মুছে অয়না শ্রীমন্তীকে নিয়ে খানিক গসিপ করে যে যার কাজে ফিরে গেল সকলে। সবাই চলে গেলেও সূর্য কিন্তু ওখানেই ঠায় দাঁড়িয়ে রইল। ও নিজের মনেই বলে, এই কটা দিন খুব ঝামেলা পোহাতে হয়েছে আমাকে, আর এসব কিছুর জন্য শ্রীমন্তী আর ওর ওই বেকার বরটাই দায়ী। অয়ন, তোকে আমি তোর আসল জায়গা দেখিয়েই ছাড়বো। এই থাপ্পড়ের বদলা আমি সুদে আসলে উসুল করব। এমন অবস্থা করব তোদের দুটোর যে মরার পরেও তোরা আমার নাম শুনে কাঁপতে থাকবি। কথাগুলো ভাবতে ভাবতে সূর্যর চোখ দুটোয় যেন আগুন জ্বলে উঠল। তা ছিল প্রতিশোধের আগুন। কিছু একটা ভেবে সূর্য খানিকটা ঝোঁকের বসে অফিসের ভেতরে ঢুকে গেল। এদিকে অয়ন যখন বাইক চালাচ্ছিল, ওর পেছনে বসে শ্রীমন্তী অনেকক্ষণ থেকেই অয়নকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই গুছিয়ে নিতে পারছিল না ওর কথাটা। খানিকক্ষণ এভাবে চলার পর অয়নের বাইকটা একটা সিগন্যালে এসে থামতেই শ্রীমন্তী সাহস করে বলল, অয়ন। ব্যাস, শুধু এটুকুই বলতে পারলো শ্রীমন্তী। অয়ন বুঝতে পারলো শ্রীমন্তী কি বলতে চাইছিল। ও নিজের বাইকের রিয়ার ভিউ মিররটা এমনভাবে অ্যাডজাস্ট করলো যাতে শ্রীমন্তীকে ভালো করে দেখা যায়। অয়ন মিররের দিকে চেয়ে বলল, আমি জানি তুমি কি বলতে চাইছো শ্রীমন্তী। আচ্ছা, আমার উপর তোমার বিশ্বাস আছে তো? ডু ইউ ট্রাস্ট মি? কথাটা শুনে শ্রীমন্তীর মনে পড়ল কিছুদিন আগে সানরাইজ টাওয়ারে ডিল সই করার সময়ও অয়ন একই প্রশ্ন করেছিল। তবে সেদিন অয়নের প্রশ্নের অর্থটা বুঝতে পারেনি শ্রীমন্তী। ও মিরর দিয়েই অয়নের দিকে তাকিয়ে বলল, ইয়েস, আই ট্রাস্ট ইউ। শুনেই অয়নের ঠোঁটে হাসি খেলে গেল, আর ওকে হাসতে দেখে শ্রীমন্তীও হেসে উঠল। অয়ন শ্রীমন্তীর চোখের দিকে চেয়ে বলল, আজ আমি তোমাকে প্রমিস করছি সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা তোমার দাদু তোমার হাতেই তুলে দেবেন। আমি যেভাবে হোক ওই প্রজেক্টটা ফিরিয়ে এনে দেবো তোমাকে। অয়নের কথা শুনে আশ্চর্য হয়ে ওর দিকে তাকালো শ্রীমন্তী।
অয়ন কিভাবে নিজের প্রমিস রাখবে? অন্যদিকে সৌর্য কি কোনো শয়তানি ফন্দি আঁটছে অয়ন আর শ্রীমন্তীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি।